আসসালামু আলাইকুম। স্মার্টফোনের বাজারে প্রায় প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক স্মার্টফোন আসছে। সো এই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে রিয়েলমি এবার লঞ্চ করেছে রিয়েলমি C53। এই স্মার্টফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে আসতে যাচ্ছে 6GB 128GB। প্রাইস আমি ধারণা করছি 17 থেকে 18,000 অথবা 19,000 টাকাও হতে পারে। তবে কম এবং বেশি যাই হোক না কেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে দেখে নেবেন। এই স্মার্টফোনটি এই বাজেট সেগমেন্টের মধ্যে কিছু স্পেশাল অফার করছে। সো সেই স্পেশাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ড্রব্যাক রয়েছে যার কারণে এই স্মার্টফোনটিকে আপনি ইগনোর করতে পারেন। সো ভিউয়ার্স কী কী থাকছে কী কী থাকছে না সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো কথা বাড়তে চাই না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছে মডেনা টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোন সহ চাইলে সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন পারচেস করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে নেবেন। বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম ইজেক্টর পিন, টাইপ A টু টাইপ C একটি ক্যাবল এবং 33 ওয়াটের সুপার ভোগ চার্জার এবং সর্বশেষ রিয়েলমি C53 স্মার্টফোনটি। ভিডিও শুরুতেই আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে আইফোন খ্যাত রিয়েলমি C53 স্মার্টফোনটির আউটলুক সত্যি অসাধারণ। এই বাজেট সেগমেন্টে যে কারো স্মার্টফোনটির আউটলুক ভালো লাগবে। এই স্মার্টফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে ব্ল্যাক এবং অপরটি আমার হাতে থাকা এই গোল্ড কালারটি। গোল্ড কালারটা কিছুটা গ্লসি, স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে তবে বোঝা যাবে না। স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ট এবং পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন, যার ফলে বেশ লাইট ওয়েট। এটার ওয়েট হচ্ছে 182 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট পাবেন, তবে ওপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ইউজ করা হয়নি, যা থাকলে সত্যি বেটার হতো। নিচের দিকে পাচ্ছি 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ C চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে এটা কিন্তু বেশ লাউড এবং অ্যাকুরেট ছিল, তবে ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করবেন। তবে ভালো লাগেনি স্মার্টফোনটি ফ্রন্ট প্যানেল, এখানে ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। সো সব মিলে স্মার্টফোনটির ডিজাইনের মধ্যে এই বাজেট সেগমেন্টে 3টি পয়েন্টে পিছিয়ে থাকবে। কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না এবং এটার ফ্রন্ট প্যানেলে একটি ইউ নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই বাজেট সেগমেন্টে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। তাছাড়া স্মার্টফোনটির ডিজাইন, আউটলুক সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাটারি ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। এটার বক্সে একটি 33 ওয়াটের সুপার ভোগ চার্জার ব্যবহার করা হয়েছে। সেই চার্জারটি দিয়ে এই স্মার্টফোনটিকে চার্জ করতে প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে 0 to 100% চার্জের ক্ষেত্রে। এবং এই স্মার্টফোনটিকে যদি আপনি 30 মিনিট চার্জ করেন সেই ক্ষেত্রে 51% পর্যন্ত চার্জ দিতে পারবেন। চার্জ ব্যাকআপটা আমার কাছে এখন পর্যন্ত অ্যাভারেজ বলে মনে হয়েছে। যখন এই স্মার্টফোনটি নিয়ে আমরা ফুল রিভিউ আপনাদেরকে দিব সেই সময় এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে যেটা মনে হয়েছে স্মার্টফোনটি যদি আপনি নর্মাল ইউজ করেন প্রায় 1 দিনের বেশি চার্জ ব্যাকআপ দিতে পারবে, তবে 60 হার্জ ইউজ করতে হবে। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির IPS ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। 90 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট এখানে পেয়ে যাবেন, পাশাপাশি রয়েছে 560 নিটসের পিক ব্রাইটনেস। এই স্মার্টফোনটি ইনডোরে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্যারা খাবেন। এটার ডিসপ্লেটা আরেকটু ব্রাইট হলে আউটডোরে ইজিলি ইউজ করা যেত, কোনো প্রবলেম হতো না। এই স্মার্টফোনটি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমরা অন্য সকল ফুল HD+ ডিসপ্লেগুলোর মতোই পেয়েছি। শার্পনেস নিয়ে কোনো ঘাটতি পাইনি, কালার কোয়ালিটিও আমার কাছে ঠিকঠাক লেগেছে। পাশাপাশি এটা টাচ রেসপন্স নিয়েও কোনো ইস্যু পাইনি, বেশ ফাস্ট এবং স্মুথলি কাজ করছিল। এবং এটার যে 90 হার্জ এটা ইউআইতে বেশি স্মুথলি কাজ করে, তবে অন্যান্য থার্ড পার্টি অ্যাপের ক্ষেত্রে 60 হার্জে সুইচ হয়ে যায়। চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে এটা আমি অ্যাভারেজের কাতারে রাখবো, তবে আরেকটু ন্যারো করা গেলে দেখতে আরও বেশি ভালো লাগতো। সো ওভারঅল এই স্মার্টফোনটির যে ডিসপ্লে সেটাকে অ্যাভারেজ বলা যায়, তবে এই বাজেট সেগমেন্টে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে থাকলে বেটার হতো। তো আপনারাই কমেন্ট করে জানাবেন এই বাজেট সেগমেন্টে এটার ডিসপ্লেটা কি পারফেক্ট ছিল নাকি এটা অন্তত মিডল পাঞ্চল ডিসপ্লে উচিত ছিল। পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম, যা LPDDR4X এর র্যাম। 128GB রম পাচ্ছি, তবে রিয়েলমি
এটা ক্লিয়ার করেনি এটা কি ধরনের স্টোরেজ টাইপ, তবে ওয়েবসাইট ঘাটাঘাটি করে পেয়েছি এটা ইএফএস 2.2 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটিতে 2 TB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ডের সাপোর্ট রয়েছে। পাশাপাশি স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T612, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। পাশাপাশি রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং রয়েছে রিয়েলমি ইউআইটি এডিশন। 18 থেকে 19,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসর, যে স্পেসিফিকেশন আমরা পেয়েছি, হ্যাঁ, র্যাম, রম, অ্যান্ড্রয়েড ভার্সন, ইউআই সব কিছু মিলে মোটামুটি ঠিকঠাক আছে। তবে ঠিকঠাক নেই এই স্মার্টফোনটির প্রসেসর। এখানে ইউনি অ্যাসোসি টাইগার T612 ন্যানোমিটার যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এটা মূলত আমরা 12 থেকে 14,000 টাকার ফোনগুলোর মধ্যেই দেখতে পাচ্ছি। সো 19,000 টাকা বা 18,000 টাকায় এই প্রসেসরটি সত্যি মানানসই নয়। এই বাজেট সেগমেন্টে অলরেডি ইনফিনিক্স নোট 30তে মিডিয়াটেকের হিলিও Z99 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এটা থেকে মোস্ট পাওয়ারফুল। সো সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটির প্রসেসর পিছিয়ে রয়েছে। যদি আমি রেজাল্টের কথা বলি, যেহেতু আমি একদিন ইউজ করেছি, একদিনের ইউজ অনুযায়ী স্মার্টফোনটি অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছিল। নেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, পাশাপাশি টুকটাক গেমিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। স্মার্টফোনটির মধ্যে পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে ইজিলি খেলতে পারবেন। তবে লং টাইম গেম খেলার ক্ষেত্রে হিটিং দেখতে পাবেন, যা আমি অলরেডি দেখেছি। এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব স্মার্টফোনটির ফুল রিভিউতে। সো ফুল রিভিউটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এই ভিডিওতে লাইক করতে হবে। সো আশা করছি এটা পারফরমেন্স নিয়েও একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল লেন্সের ক্যামেরা, যার মেইন ক্যামেরা পেয়েছি 50 মেগাপিক্সেল। আরও একটি সেন্সর রয়েছে। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটি ক্যামেরা ইউআইতে আমরা বেশ কিছু ফিচার পাবো, যেমন এখানে রয়েছে নাইট মোড, রয়েছে ভিডিওর ক্ষেত্রে 1080 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন। ফটো মোড রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে এবং মোর অপশনে স্লো মোশন, কিউআর কোড, 50 মেগাপিক্সেল, টাইম ল্যাপস সহ আরও বেশ কিছু অপশন রয়েছে। এই স্মার্টফোনটির ক্যামেরার যে আউটপুট, ছবিগুলোর ডিটেল কোয়ালিটি আমি অ্যাভারেজের কাতারেই রাখতে চাই, মোটামুটি ডিটেল ভালোই ধরে রেখেছে। এছাড়া কন্ট্রাস্ট রেশিও, ডায়নামিক রেঞ্জ বেশ ভালোই ব্যালেন্স করেছে। এইচডিআরও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। ছবিগুলো দেখতে কিছুটা পাঞ্চি, কিছুটা ওভার স্যাচুরেটেড। সো যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে বিষয়টা ভালো লাগবে। তবে যারা একটু ন্যাচারাল পিকচার পছন্দ করেন তাদের কাছে বিষয়টা ভালো নাও লাগতে পারে। ভিডিওর ক্ষেত্রে 1080 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন থাকছে না। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে 8 মেগাপিক্সেল হিসেবে ডে লাইটে বেশ ভালো ছবি তুলতে পারে, তবে লো লাইটে ছবিগুলোর মধ্যে বেশ কিছুটা নয়েজ দেখতে পাবেন এবং ছবিগুলো কিছুটা সফট করে দেয়। আউটডোরে এটা ডিটেল কোয়ালিটি ভালোর পাশাপাশি এইচ ডিটেকশনও মোটামুটি অ্যাভারেজের কাতারে রাখা যায়। এছাড়া হাই ডাইনামিক রেঞ্জ তো মোটামুটি ব্যালেন্স করার চেষ্টা করেছে। 18 থেকে 19,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন আমরা পেয়েছি, বেশ কিছু ভালো দিক পাবেন এবং বেশ কিছু ড্রব্যাক পয়েন্টও রয়েছে। ভালো দিকের মধ্যে এই বাজেট সেগমেন্টের স্মার্টফোনটার ডিজাইনটা সুন্দর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলেও এটা বেশ লাউড পেয়েছি। এই বাজেট সেগমেন্টের ডুয়েল স্টিরিও স্পিকার এখানে ব্যবহার করা হয়নি, থাকলে বেটার হতো। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও এখানে পাচ্ছি না। 2 টেরাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে, এটা বেশ ভালো দিক। এই বাজেটে ফুল এইচডি প্লাস উইথ 90 হার্জ সেটাও ঠিকঠাক বলে মনে হয়েছে। তবে ডিসপ্লে নিট ব্রাইটনেস আরেকটু বেটার প্রয়োজন ছিল। পাশাপাশি এই বাজেটে আমরা একটি মিডল পাঞ্চুল ডিসপ্লে আশা করি, যা এই স্মার্টফোনটিতে থাকছে না। অনেকেই হয়তো এই কারণে এই স্মার্টফোনটিকে ইগনোর করতে পারে। এই স্মার্টফোনটির র্যাম রম ঠিক আছে, অ্যান্ড্রয়েড ভার্সনও ঠিকঠাক রয়েছে, তবে প্রসেসরের ক্ষেত্রে স্মার্টফোনটি পিছিয়ে রয়েছে। এই স্মার্টফোনটির ব্যাটারিটা আমি অ্যাভারেজের কাতারে রাখছি, তবে এটার যে চার্জার সেটাও এই বাজেট সেগমেন্টে যথেষ্ট ফাস্ট এবং 33 ওয়াট হিসেবে সত্যি দুর্দান্ত ছিল। সো সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটি ভালো খারাপ সব কিছুই রয়েছে। আশা করছি স্মার্টফোনটি সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেছে। যদি আপনার কাছে মনে হয় এই স্মার্টফোনটি এই প্রাইসে আপনার কাছে বেটার ভ্যালু ফর মানি, তাহলে এই স্মার্টফোনটি কিনতে পারেন। তবে আমার কাছে বেটার ভ্যালু ফর মানি অফার করছে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।